জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের নতুন একটি পর্বে। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, চলছে ফাল্গুন মাস। ফাল্গুন মাস মানেই ভক্তির মাস। এই মাসের নামকরণ করা হয়েছে ফাল্গুনী নক্ষত্রের নামে। আর ফাল্গুন মানেই ঋতুর স্নিগ্ধ পালাবতল, শীতের বিদায় আর বসন্তের আগমন। বাংলা বর্ষপঞ্জিতে ফাল্গুন মাস হলো একাদশ মাস, প্রকৃতির নবজাগরণের প্রতীক। আমাদের সনাতনীদের জন্য এই ফাল্গুন মাস অত্যন্ত পবিত্র, কারণ এই মাসেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রির ব্রত, যা ইতিমধ্যে আমরা সকলেই পালন করেছি। এবছর ফাল্গুন মাসে দুটি একাদশী পড়েছে, আমলকি একাদশী ও পাপমোচনী একাদশী। এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায়। এছাড়াও এই মাসেই উদযাপিত হয় হোলি, দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, যা শুভ শক্তির জয় ও নতুন সূচনার প্রতীক। এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় বলেই মনে করা হয়। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে, ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন ও পূজা করলে ভক্ত সহজেই ভক্তি ও মুক্তি লাভ করতে পারেন। শাস্ত্রমতে ফাল্গুন মাসে গঙ্গা স্নান, দান, জপ, হোম ও ব্রত পালন অশেষ পুণ্যদায়ক। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসে উপবাস, দান ও ব্রত পালন করলে লক্ষ্য যজ্ঞের ফল লাভ করা যায়। বিশেষত এই মাসে দরিদ্র মানুষকে অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য অর্জিত হয়। এছাড়াও ফাল্গুনে কিছু বিশেষ জিনিস দান করা শুভ বলে মনে করা হয়। এই মাসে পোশাক, সরিষার তেল, খাঁটি ঘি, শস্য, মৌসুমী ফল ইত্যাদি দান করা অত্যন্ত উপকারী বলে মানা হয়। বলা হয় যে এই জিনিস দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এই মাসে করা সৎকর্ম বহুগুণ ফল প্রদান করে। এই মাসকে তাই আনন্দ, ভক্তি, প্রেম ও আত্মশুদ্ধির এক বিশেষ সময় হিসেবে বর্ণনা করা হয়েছে। ফাল্গুন মাসকে মনস্কামনা পূরণের জন্য খুবই বিশেষ মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা অত্যন্ত শুভ ফলদায়ক। তাকে তার প্রিয় খাবার অর্পণও করতে পারেন। এছাড়াও আপনারা ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন এই সারাটি মাস জুড়ে। এতেও অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্য ফাল্গুন মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মাসে সকল নিয়মের পাশাপাশি খাবারের দিকেও রাখতে হয় বিশেষ নজর। ফাল্গুন মাসে কিছু খাবার খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, ঠিক তেমনি এই মাসে এমন কিছু সবজি রয়েছে যা খাওয়া একদমই উচিত নয়। যে নিষিদ্ধ সবজিগুলো খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, ঘরে ও বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, ব্যবসা ও চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি ফাল্গুন মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন ও সুস্থ থাকবেন। অনেকে ফাল্গুন মাসে শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি, বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়া এড়িয়ে চলেন, যার ফলে ব্যক্তি ও তার পরিবার সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে সারাটি বছর। তো বন্ধুরা, এবার আপনাদের জানাবো ফাল্গুন মাসে কোন সবজিগুলো একদমই খাওয়া চলবে না। ভিডিওটির মূল পর্বে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শ্রবণ করবেন। আশা করি এতে আপনি সমৃদ্ধ ও উপকৃত হবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা,
দেরি না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ফাল্গুন মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো কচু। কিন্তু কেন নিষিদ্ধ করা হয়েছে এই সবজিটিকে? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীরকে হালকা ও শুদ্ধ রাখার জন্য কিছু কন্দ জাতীয় সবজি ত্যাগ করাই উচিত, আর কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মায় এবং তা কফবর্ধক খাদ্য হিসেবেই বিবেচনা করা হয়, যা এই সময় শরীর এবং মনে নেগেটিভ ভাব ও সমস্যার সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তিও অত্যন্ত ধীর থাকে, তাই কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে। বসন্তকালে এই সমস্যাই বেশি দেখা যায়, তাই ফাল্গুন মাসে কচু খাওয়া উচিত নয়। এছাড়াও ফাল্গুন মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা খাবার খাওয়াও একদমই উচিত নয় এই মাসে। এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময় এবং বসন্তকালের শুরুতে বহু রোগ ছড়িয়ে পড়তে দেখা যায়, তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত এই সময়টিতে। দিনের বেলা বেশি ঘুমানো আর গুরুপাক আহার এড়িয়ে চলাই উত্তম। এই সময় আসন, প্রাণায়াম সহ হালকা ব্যায়াম করা অত্যন্ত উপকারী। এছাড়াও পরিষ্কার জলে স্নান, নিমপাতা, হলুদ ও চন্দনের ব্যবহার করা, সহজপাচ্য ও পুষ্টিকর খাদ্য যেমন সজনে ফুল আর সজনে ডাঁটাই খাওয়া উচিত। এতে হজম শক্তি বৃদ্ধি পায় এবং সকালে বা বিকালে খোলা হাওয়ায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করা আপনার শরীর এবং মনের জন্য খুবই উপকারী। বন্ধুরা, ফাল্গুন মাসের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো মাশরুম। শাস্ত্রে বলা হয়েছে এই সময়ে মাশরুমের মতো স্যাঁতসেঁতে পরিবেশে জন্মানো খাদ্য এড়িয়ে চলা উচিত। মাশরুমকে তামসিক ও নেগেটিভ প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয় এবং ফাল্গুন মাসে বিশেষত যে কোনো ব্রতের সময় তা ত্যাগ করার কথা বলা হয়। এই ধরনের খাদ্য শরীরে আলস্য ও জড়তা বাড়ায়, যা জপ, তপ ও আধ্যাত্মিক সাধনার জন্য অনুকূল নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনের ফলে অনেক প্রজাতির বুনো মাশরুমে বিষাক্ত উপাদান বা জীবাণুর সংক্রমণের ঝুঁকি থাকে এবং সব মাশরুম সহজে হজমও কিন্তু হয় না। সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে অ্যালার্জি, পেটের গোলমাল বা অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা হতে পারে, তাই ফাল্গুন মাসে মাশরুম খাবেন না। তবে ফাল্গুন মাসে যে সকল ব্যক্তিরা বিভিন্ন ধরনের ব্রত পালন করেন তারা সেই ব্রত পালনের সময়ে পেঁপে, কলা, লেবু, আঙ্গুর এবং মৌসুমী ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল, আলুর তরকারি, লাল আটা কিংবা পানি ফলের আটা দিয়ে তৈরি লুচি, পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানাও খাওয়া যেতে পারে। তবে ফাল্গুন মাসে খুব বেশি গুরুপাক কোনো খাবার খাবেন না। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আবার ফাল্গুন মাসে আমরা অনেকেই নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু কেন? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে শীত থেকে বসন্তের ঋতু পরিবর্তনের সময় শরীরে কফ বৃদ্ধি পায়, ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই ফাল্গুন মাসে তিক্ত বা হালকা ধরনের খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। নিমপাতা স্বভাবে তিক্ত, জীবাণুনাশক ও রক্তশোধক। এটি শরীরের কফ কমাতে, রক্ত পরিশুদ্ধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য সবজি, যা নিমের তিক্ততার সঙ্গে মিশে শরীরকে ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত করে। শাস্ত্রীয় দৃষ্টিতে বসন্তের শুরুতে তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে সাহায্য করে। তাই স্বাস্থ্য রক্ষা ও ঋতু পরিবর্তনের সময় দেহ মনে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই ফাল্গুন মাসে নিম বেগুন খাওয়ার প্রথা প্রচলিত হয়েছে। বন্ধুরা, এবার আসছি ফাল্গুন মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথাই, আর এটি হলো বেথুয়া শাক বা বেতে শাক। শাস্ত্রীয় মতে বসন্তের শুরুতে অতিরিক্ত কফবর্ধক শাক শরীরে জড়তা আনতে পারে, তাই ফাল্গুন মাসে এগুলো এড়িয়ে চলার কথাই বলা
বলা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে বেথুয়া শাক সাধারণত শীতকালের শেষ ভাগে বেশি জন্মায় এবং ঋতু পরিবর্তনের সময় এতে অক্সালেট ও কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদানের পরিমাণ বেশি থাকতে পারে, যা অনেক ব্যক্তির ক্ষেত্রে অম্বল, গ্যাস বা কিডনিতে পাথরের ঝুঁকি বা অ্যালার্জি বাড়াতে পারে। বসন্তকালে শরীরের পাচন শক্তি কিছুটা দুর্বল থাকায় এই ধরনের শাক খুব কম খাওয়া উচিত। তাই ফাল্গুন মাসে বেথুয়া শাক বা বেঁতে শাক ভুলেও মুখে তুলবেন না। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ, দেবাদিদেব মহাদেব, মা কালী, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। এই পুরো ফাল্গুন মাস জুড়ে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন ও সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান। তবে কখনো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে নতুন বাড়ি তৈরি, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়। তাই এই মাসে নতুন বাড়ি তৈরি করতে হলে অবশ্যই দক্ষিণ দুয়ারি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ফাল্গুন মাসে আপনি কোনো ব্রত পালন করুন বা নাই করুন, কিন্তু অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলুন। এতে আপনি ও আপনার পরিবার সুস্থ ও সতেজ থাকবেন। আর্থিক কোনো অর্থকষ্ট আপনাদের স্পর্শ করতে পারবে না। বারবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে না যদি আপনারা এই নিষিদ্ধ সবজিগুলো এড়িয়ে চলতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভিডিওটি থেকে আপনি যদি একটুও সমৃদ্ধ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।